ছিল সেই মেয়েটাকে জড়ায় ধরে আছে, হাজবেন্ডকে মারা হচ্ছে প্রতিনিয়ত। কারণ আমরা যখন গেলাম তখন ওই চারপাশ থেকে আবার সে হায়নার মতো সকল হাতগুলো এগিয়ে আসছে। তখন আমি নিরুপায়ে আমি আমার গায়ে একটা পাঞ্জাবি ছিল, সেই পাঞ্জাবিটা মেয়েটার উপর গায়ের উপর দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমরা 4-5 জন হাতের ব্যারিকেডটা দিয়ে আমরা হচ্ছে ওই ছেলে আর মেয়েটাকে নিয়ে ওই কন্যার পর্যন্ত যাচ্ছি। আমরা এমনও আওয়াজ শুনতেছি ভিডিও কর, এই দৃশ্য পাওয়া যাবে না মানে মানুষের মুখ থেকে। তো এরকম যাচ্ছি আমরা হাত ব্যারিকেড দিয়ে যাচ্ছি। ওই ব্যারিকেড দিয়ে যে যাচ্ছি তার মধ্যে থেকেও মানুষ এই হাত ঢোকানোর সুযোগ নিচ্ছে। যাওয়ার পরে তাকে রিক্সায় তুলে দিলাম, তুলে দিয়ে তাকে রোকেয়া হলে নেওয়া হলো। রোকেয়া হলের পরে ওখান থেকে সে ধানমন্ডি শঙ্করে গেল। মেয়েটার পরিচয় আমি জানতে পারিনি বা সে ওটা প্রকাশ করতেও চায়নি, কারণ সেই মেয়েটা যদি আজকে সুইসাইড করে সেখানে আমি মানে অবাক হবো না। এবং এই ঘটনার পরপরই আমরা ওখান থেকে এখানে আসলাম। এসে আমরা তখন যখন একটা ঘটনা দেখলাম, একই সঙ্গে তখন আমরা 3-4টা স্পটে এই ঘটনা ঘটছে। আমরা একদম গোল মব দেখছি, মানে আমরা ধরে নিচ্ছি যে ওইখানে একটা মেয়ে মাঝখানে আছে। আমরা দ্রুত যে আমরা দুজন পুলিশকে বললাম আপনাদের আশেপাশে যে পুলিশগুলো আছে দ্রুত ফোন নেন, কারণ আমার ফোন থেকে যাচ্ছে না, কোনো ফোন যাচ্ছে না, আমি আমার কর্মীদের ফোন দিতে পারছি না, প্রক্টরকে ফোন দিতে পারছি না। তো তারা দাঁড়ায় আছেন, কিছুক্ষণ পর দুটো লাঠি নিয়ে দাবড় দেন। দাবড় দেওয়ার ফলে আরো যে জিনিসটি হয়, মেয়েগুলো আবার পড়ে যায়, পড়ে গেলে ওই মেয়ে যে পড়ে গেছে ওই মেয়ে থেকে ঘুরে আবার একটা মব তৈরি হয়। ইতিমধ্যে আমাদের আরো 6-7 জন কর্মী চলে আসেন, নেতা চলে আসেন। তো আমরা 7-8 জন থাকি, এবং 2 একজনকে ধরে আমরা তখন বলি কি আমাদের ছেলেগুলো মারতে যায়। আমি বলছি মারার সময় নেই, একে মারতে গেলে আমার ওই পাশে আর একটা মেয়ে লাঞ্ছিত হবে, একে দ্রুত পুলিশের ধারে দেওয়া হবে। তো আমরা পুলিশের ধারে দিয়ে এভাবে 4 থেকে 5 জনকে পুলিশের ধারে করে দিই। পরে শুনতে পেলাম সকলকে ছেড়ে দেওয়া হয়েছে। তো এখানে দেখি আর একটা মেয়ে, যেটা হচ্ছে খুবই মানে দুঃখজনক, লজ্জাকর, মানে সভ্যতার জন্য লজ্জাকর। একটা মেয়েকে আবার সেই ওই জায়গাটা ওই জায়গাটাতে গোল হয়ে আছে সকলেই, মেয়েটা চিৎকার করতেছে। চিৎকার করতে করতে দেখি আমরা আবার, তখন আমার হাতে একটা বাঁশ ছিল, এই বাঁশটা নিয়ে আমার বাড়িতে ওই জায়গাটা যখন ফাঁকা করি, ওই মেয়েটাও বিবস্ত্র, মানে সে জামা কাপড় ছেঁড়া ধরা, এবং সে অজ্ঞান হয়ে গেছে। দুঃখের ব্যাপার হচ্ছে সে যে অজ্ঞান হয়ে গেছে, তাকে যে ছেলেটা জড়ায় ধরে আছে তার যে সঙ্গী, এই ছেলেটাকে অবনীতভাবে মারা হচ্ছে এবং অজ্ঞান হয়েছে, তার উপর মাথার উপর পায়ের পাড়া পড়তেছে। এর মধ্যেই তার উপর পাশবিক যৌন নির্যাতন চলছে। এক পর্যায়ে তখন কিন্তু আমি মানে ইতিমধ্যে আমার 1 ঘন্টা স্ট্রাগল হয়ে গেছে, আমার গায়ে আর বল নেই। মানে আমি 1 ঘন্টা ধরে এইভাবে করছি, আমি কত করবো আর পাচ্ছি না। এক পর্যায়ে পড়ে যাই, ওইগুলো সরাতে যেয়ে পড়ে গেলে আমার উপরেই লাঠি ইটি আসে, আমার হাতের উপরেই পাড়াটা আসে। তখনই আমার হাতটা ভাঙছে, তখন আমি টের পাইনি আমার হাত ভাঙছে। তখন আমি ওদেরকে উঠাই, আমাদের আরো 3-4 জন দৌড়ে আসে, ওদেরকে উঠাই এই পাশে আনি, এনে সিএনজিতে উঠাই দিয়ে চলে যাই। ঠিক আবার এইখানে আর একটা ঘটনা ঘটে। একটা বাচ্চা, তার সঙ্গে তার মা এবং তার সঙ্গে তার ভাই, সেই মহিলাটা বারবার বলছে যে আমার সঙ্গে আমার বাচ্চা আছে। সেই বাচ্চার সামনে সেই মহিলাটাকে শ্লীলতাহানি করা হয়। এবং অসংখ্য ঘটনাগুলো ঘটে, এবং 3-4টা গ্রুপ, 15-20 জনের 3-4টা গ্রুপ এই ঘটনাটা ঘটায়। এবং আমি শুধু এতটুকু কথাই বলবো, এই আইল্যান্ডে অনেক লোক দাঁড়িয়েছিলেন, বিশ্বাস করবেন না আমি সকল লোককে ডাকতে ভয় পাচ্ছিলাম, কারণ আমার মধ্যে তখন এমন একটা ভয় প্রবেশ করছিল, ওই লোকজনকে যদি ডাকি ওরা না সেই যৌন নির্যাতনের সঙ্গী হয়ে যায়, আমি এমন ভয় পাচ্ছিলাম এই দৃশ্যগুলো দেখে। তো তারপরে আমরা মানে আমার হাত ভেঙে যায়, কিছুক্ষণ পর আমার হাত খুলে ওটা নড়াতে পারি না। তখন আমি ইতিমধ্যে মাথা ঘুরে পড়ে যাই। আমাদের তখন আরো কর্মীরা চলে আসে সংবাদ পেয়ে। 6:30টার দিকে কিছু পুলিশ আসে, আসার পরে যখন মানে তখন 1.5 ঘন্টা হয়ে গেছে, ঠিক এইখানে সিসিটিভি ছিল, এই প্ল্যাটটাতে সিসিটিভি ছিল, এই লাইট দুটো বন্ধ ছিল, ওইখানে সিসিটিভি ছিল। এবং সবচেয়ে হাস্যকর জিনিস হচ্ছে এখানে এর ঠিক এই দেয়ালটার পাশে টিএমপি সেন্ট্রাল কন্ট্রোল বুথ ছিল। ওইখানে পুলিশ, এখানে সেন্ট্রাল কন্ট্রোল বুথ, এইখানে সিসিটিভি, ওইখানে সিসিটিভি, এই পুরো টিএসসি 19টা সিসিটিভি ছিল। 1-2 মিনিট না, 1.5 ঘন্টা ধরে এরকম যৌন নির্যাতনের ঘটনা ঘটে। 6:30টার সময় তার পুলিশ আসেন, এবং আমি যখন প্রক্টর স্যারকে ফোন করি, আমি অসুস্থ, ওখানে যাই, আমার হাতে বরফ দিয়ে এবং মাথায় পানি টানি দেয়। ইতিমধ্যে সিচুয়েশন কিছুটা কন্ট্রোলে আসে। তখন প্রক্টর স্যার বলেন, স্যার এরকম, আমি যখন প্রক্টরকে কাঁদতে কাঁদতে বলি যে স্যার আমি লিটন বলছি,
আপনি দয়া করে যত দ্রুত সম্ভব কিছু পুলিশ টিএসসির গেটে পাঠান। এখানে কিছু মেয়ে হয়তো মারা যাবে, অনেক মেয়ে ধর্ষণের শিকার হবে, আপনি দ্রুত কিছু মেয়ে পাঠান, কিছু পুলিশ পাঠান। তখন প্রক্টর বলেন যে ওই গেট তো খোলা থাকার কথা না, এখানে তো পুলিশ থাকার কথা। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক নিরাপত্তা প্রধান তিনি বলেন এই গেট তো খোলা থাকার কথা না। তিনি সারাদিন জানেন না এই গেটটা খোলা না বন্ধ, তিনি জানেন না এই গেটে পুলিশ আছে কিনা। আমরা যাওয়ার পরে 7:30টার দিকে আমি যখন মেডিকেলে যাই, তখন আমাদের ছাত্রী ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক তুহিনকান্তি দাসের নেতৃত্বে আমাদের কিছু ছেলেপেলে প্রক্টরের সঙ্গে দেখা করতে যায়। তখন 7:30 বাজে, ঘটনাটা শুরু হচ্ছে 5:30 থেকে 7টা পর্যন্ত। 7:30টার সময় যখন প্রক্টরের কাছে যাওয়া হয়, দেখা যায় যে প্রক্টর তার কম্পিউটারে দাবা খেলছেন এবং তার ক্যাম্পাসের এই অভ্যন্তরে এরকম যৌন নিপীড়নের ঘটনা ঘটলো। দেখা যায় প্রক্টর দাবা খেলছেন এবং প্রক্টর একটা কথা বলেছেন, আমি ওখানে যেয়ে বা কি করতে পারতাম। আপনি যদি যেয়ে বা কিছু করতে পারতেন না, তাহলে আপনি এই প্রশাসনের এই চেয়ারে কেন বসে আছেন? আপনি এখানে বসে থেকেও তো কিছু করতে পারছেন না। আপনি এখানে এসে যদি না করতে পারেন, তাহলে চেয়ারে বসে তো কিছু করতে পারছেন না। আপনি কি করতে পারেন? আপনার টিম কি করতে পারে আমরা জানি না। প্রক্টর এবং প্রক্টোরিয়াল টিম চুলা রোড থেকে মানুষের পকেটে ইয়াবা ভরে দিয়ে জোর করে 10,000 টাকা নিতে পারে। ক্যাম্পাসে যত চার দোকান, রিক্সার দোকান আছে, সেখান থেকে 50 টাকা 100 টাকা নিতে পারেন। আমরা জানি না কি করতে পারেন। আমরা এটাও দেখেছি, যখন অভিজিৎ হত্যাকাণ্ড হলো, হাস্যকর ভাবে অভিজিৎ হত্যাকাণ্ড হলো, এখানে কোনো ব্যবস্থা না নিয়ে তিনি কি করলেন, টিএসসি যেখানে ছেলেপেলেরা আড্ডা দেয় সেই চায়ের দোকানগুলো তুলে দিলেন। মানে এই ধরনের হাস্যকর পদক্ষেপ তিনি গ্রহণ করেন। এটা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের অবস্থা। এবং তিনি অকপটে একটি কথা স্বীকারও করলেন যে আমি পুলিশকে বলছি, পুলিশ শোনে না। তখন আমার সাধারণ সম্পাদক বললেন, স্যার এটাকে আপনি অফিসিয়ালি বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কথা পুলিশ শুনছে না? হ্যাঁ, আমি এটা অফিসিয়ালি বলছি। তিনি এই ধরনের কথাও বললেন। তো এই ধরনের অবস্থা বিরাজ করছে। তো কালকে যে ঘটনাটা ঘটেছে, কারণ আমরা এখানে সভা সমাবেশ করছি, আমার হাত ভাঙছে, এটা কোনো ব্যাপার না। সেটা হচ্ছে যে মেয়েগুলোর প্রতি এরকম আচরণ হয়েছে, এই মেয়েগুলো আগামী 8-10 বছরে এমনকি সারা জীবনও তারা স্বাভাবিক হতে পারবে না। হ্যাঁ, তা আমি জানি এখন কি করা হবে। এখন এই জিনিসটা পরিষ্কার, এটাও ভুলে যাবে না কি করা হবে। আমাদের বারবার যেটা করে আসছি, আমাদের কি করা হবে, বিকাল থেকে এই অঞ্চলে মেয়েদের প্রবেশ নিষিদ্ধ করা হবে। বহিরাগত তত্ত্ব দিয়ে সাধারণ মানুষের ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখার যে অধিকার, সেটাকে বন্ধ করা হবে। কিন্তু যারা আসলে মূল আসামি, যারা হচ্ছে এই ঘটনাটা ঘটানোর জন্য দায়ী, তাদেরকে কোনো বিচার করা হবে না, বরং ক্যাম্পাসকে রক্ষণশীল করে ফেলা হবে। বলে দিলাম, এটাই করা হবে। আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্বাভাবিক পরিবেশ, সেই পরিবেশ দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। এখানে এই ধরনের ঘটনা ঘটছে, অথচ আমরা কোনো পদক্ষেপ নিতে পারছি না। এবং আরো ঘটনা হল, কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ডিপার্টমেন্টের চেয়ারম্যান, মানে কুখ্যাত চেয়ারম্যান, তিনি একটি যৌন নির্যাতনের ঘটনা ঘটান। দুঃখের বিষয় হচ্ছে সেই ঘটনাটা এখনো ধামাচাপা পড়ে আছে এবং ঘটনা অহরহ ঘটছে। তো আমরা এই ঘটনাটা অবিলম্বে বিচার এবং শাস্তি দাবি জানাই। এবং এই প্রতিরোধ যেহেতু আমরা ছাত্র ইউনিয়ন তরফ থেকে করেছি, ছাত্র ইউনিয়ন বলবো না, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীর তরফ থেকেই করেছি, তা আমার মনে হয় না ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের শুধু শুধু গভর্নমেন্টের পাবলিক ট্যাক্সের টাকা নষ্ট করার দরকার আছে। তো তারা সকল প্রশাসন দরকার নেই, ছাত্ররা এই ধরনের দায়িত্ব নিতে পারবে। এই তোল বিভাগ, এই ভাগ ধরনের প্রশাসন আমাদের আর দরকার নেই। একই সঙ্গে এখানে যে পুলিশ কর্মকর্তারা ছিলেন, তারা সিসিটিভি লাগাইছেন 19টা, আমি শুনলাম আজকে 19টা সিসিটিভি, 2-3 প্লাটুন পুলিশ, এবং তারা এই কাজগুলো করেন। তার সামনে অভিজিৎ খুন হয়ে যায়, তার সামনে মা বোন মানে ধর্ষণের মতো শিকার হয়, তারা কিছু করতে পারেন না, 1.5 ঘন্টা পরে উপস্থিত হন। এটা হচ্ছে বাংলাদেশের চিত্র। সময় এসেছে আমাদের প্রতিরোধ করার, প্রতিবাদ করার। অনেক হয়েছে। ধন্যবাদ সবাইকে।